জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে। ইরানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসলে কি চাইছেন? তিনি যুদ্ধ শুরুর আগে একরকম কথা বললেন, মাঝখানে এসে একরকম কথা বললেন। আজকে যুদ্ধের প্রায় 10 দিন হয়ে গেল, আপনাদের সামনে যখন কথা বলছি তখন ট্রাম্প বলছেন যে তিনি দ্রুতই ইরান যুদ্ধের সমাপ্তি চান। আসলে কি ঘটছে এটা নিয়ে আজকের আলোচনা, শেষ পর্যন্ত সাথে থাকবে। আসসালামু আলাইকুম এবং আদাব। যুদ্ধ শুরুর আগে এই শনিবারের আগের শনিবার ট্রাম্প বলেছিলেন তিনি ইরান আক্রমণ করতে চান। বেসিক্যালি তার আক্রমণের মধ্য দিয়ে ইরানের যে শাসক গোষ্ঠী তাদের দুর্বল করে দিতে চান এবং সেই দুর্বলতার সময়ে ইরানের জনগণ বিদ্রোহ করে তারা সরকার পতন ঘটাবে। অনেকটা রেজিম চেঞ্জের একটা প্ল্যানের কথা বলেই তিনি যুদ্ধ শুরু করেছিলেন। ওদিকে যুদ্ধ বা সংঘাত যেটাই বলি শুরু করেছিলেন বেসিক্যালি ইসরায়েল, পাশাপাশি আমেরিকাও শুরু করেছে। কিন্তু ওই যে ইরানের সরকারকে দুর্বল করে ভেতর থেকে বিদ্রোহ ক্রিয়েট করে রেজিম চেঞ্জ, সেখানে বাধা হয়ে দাঁড়িয়েছে এই আকস্মিক এক আক্রমণে, যখন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা সহ প্রায় 46 জন শীর্ষ বিভিন্ন সংস্থার প্রধানরা নিহত হয়। তখন ট্রাম্প মনে করেছিল যে এইবার বোধহয় ইরানের সরকার ভেঙে পড়বে, বাট ইট ডিডন্ট হ্যাপেন ইন দ্যাট ওয়ে। এত এত শীর্ষ নেতা মারা যাওয়ার পরেও ইরান কিন্তু কলাপস করেনি, যেটা সিআইএ এবং মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো কিন্তু ট্রাম্পকে আগেই এই রিপোর্টটি দিয়েছিল। তারা গোয়েন্দা প্রতিবেদনে বলেছিল যে ইরানের শীর্ষ নেতৃত্বকে হত্যা করা হলেও যে ইরানের সরকার ভেঙে পড়বে বা যুদ্ধে ক্ষান্ত দেবে সেটা না, বরং তারা দীর্ঘমেয়াদী যুদ্ধ চালিয়ে যেতে পারে। এবং ইরানের যে বর্তমান যে অবস্থা তাতে মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্টটা আসলে বাস্তবায়িত হচ্ছে। শুরু করলেন তিনি রেজিম চেঞ্জের একটা সম্ভাবনা দিয়ে এবং তিনি বললেন যে তিনি ইরানের সাথে মিলে একটা গ্রহণযোগ্য নেতা তৈরি করবেন। তার মাথায় সবসময় ভেনিজুয়েলা মডেল কাজ করেছে, যে ভেনিজুয়েলা যেমন মাদুরো চলে গেছে, সেখানে ভাইস প্রেসিডেন্টকে দিয়ে এখন মোটামুটি একটা সরকার তিনি ভেনিজুয়েলায় রেখেছেন, যারা মার্কিন স্বার্থ রক্ষা করছে বলে অনেকেই বলছেন। তো সেরকম একটা প্ল্যান কিন্তু ট্রাম্পের ছিল যে ইরানেও তিনি তাদের পছন্দের একটা সরকার বসাবেন, বাট ইট ডিডন্ট হ্যাপেন। আবার আমেরিকার যিনি প্রতিরক্ষা মন্ত্রী এবং যিনি পররাষ্ট্রমন্ত্রী, তারা আবার দুজনে দুরকম কথা বললেন। পররাষ্ট্রমন্ত্রী বললেন যে ইরানের যে পারমাণবিক ক্ষমতা আছে সেটাকে ধ্বংস করা হবে। প্রতিরক্ষা মন্ত্রী বললেন তাদের যে ক্ষেপণাস্ত্র সক্ষমতা আছে সেটাকে নষ্ট করা হবে এবং এর মধ্য দিয়ে তারা ইরানকে দুর্বল করে দেবে। আবার এই শুক্রবার ট্রাম্প এসে বললেন যে ইরান যতক্ষণ আত্মসমর্পণ না করবে ততক্ষণ যুদ্ধ চলবে এবং এই আত্মসমর্পণের এই থ্রেট, যুদ্ধবিরতির আলোচনায় এসব ইরান কিন্তু বরাবরই প্রত্যাখ্যান করেছে এবং ইরান আক্রান্ত হয়ে এই যুদ্ধকে মধ্যপ্রাচ্যে ছড়িয়ে দিয়েছে। মধ্যপ্রাচ্যে বিভিন্ন মার্কিন যে সামরিক স্থাপনা আছে সেখানে আক্রমণ করছে, যেসব হোটেলে মার্কিন সেনারা অবস্থান করছে সেই সব হোটেলে আক্রমণ করছে। অর্থাৎ যুদ্ধটা কেবলমাত্র ইরানের ভূমিতে সীমাবদ্ধ নেই। আবার ট্রাম্প যখন বলেন যে এই শিয়া নেতৃত্বকে তিনি মানে ধ্বংস করে তিনি নতুন নেতৃত্ব আনবেন, ইরানে কিন্তু শিয়ার বাইরেও ছোট ছোট অনেক জাতিসত্তা আছে, সুন্নি আছে, কুর্দি আছে। সো ইরান ইজ এ ভেরি ডিফিকাল্ট কান্ট্রি, এটাকে সহজে বশ করা যাবে না। তো এখন আবার শুক্রবারে এই যে আত্মসমর্পণ না করা পর্যন্ত যুদ্ধ চলবে। তো এখন এই অবস্থায় ট্রাম্পের যে প্রেস সচিব ক্যারোলিন, তিনি আবার এটার একটা ব্যাখ্যাটা দিলেন এই কেন, ট্রাম্প যখন মনে করবে তখনই যুদ্ধ শেষ হবে ট্রাম্পের শর্তে, এবং ট্রাম্প যখন মনে করবে যে ইরান আর আমেরিকার প্রতি হুমকি স্বরূপ না, সেটাকেই নাকি নিঃশর্ত আত্মসমর্পণ বলা হচ্ছে। নিঃশর্ত আত্মসমর্পণের নতুন একটা ডেফিনেশন দিয়েছেন। এটা প্রেস সচিবের দোষ না। এই যে ট্রাম্প এক একদিন এক এক কথা বলেন, এর ফলে তার যারা সহযোগী কংগ্রেসের যেসব সদস্য আছে তারা আসলে খুব কনফিউজড হয়ে যান যে ট্রাম্প আসলে কি বোঝাতে চান। তো এখন এই ইরান যেহেতু নিঃশর্ত আত্মসমর্পণ বা যুদ্ধবিরতি প্রস্তাব
এইসব প্রত্যাখ্যান করেছে এবং যুদ্ধবিরতিতে ইরান বলেছে যদি যুদ্ধবিরতি হয় সেটা হবে ইরানের শর্তে, যদি যুদ্ধের শেষ ঘোষণা করতে হয় সেটাও ইরানের শর্তে ঘোষণা করতে হবে। অর্থাৎ ইরান খুব রিজিড। যদি সামরিক শক্তির তুলনা করা হয় তাহলে ডেফিনেটলি আমেরিকা নাম্বার ওয়ান, এবং ট্রাম্প সবসময় মনে করেন যে আমেরিকার যে সামরিক সামর্থ্য সেটার কখনোই সর্বোচ্চ ব্যবহার হয় না। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জাপান এবং জার্মানি যেভাবে আমেরিকার কাছে আত্মসমর্পণ করেছিল, তারপর থেকে কোনো যুদ্ধে কিন্তু আমেরিকার কাছে এইভাবে কেউ আত্মসমর্পণ করেনি। আবার আহ, ট্রাম্প বলছেন যে নতুন যে গ্রহণযোগ্য নেতৃত্ব তিনি ইরানে বসাতে চান তার সাথে মিলে তারা ইরানে গঠনে সহায়তা করবে, পুনর্গঠনে সহায়তা করবে। ঠিক তখনই তার মন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী বলছেন যে আমেরিকা আর কোনো ন্যাশন বিল্ডিং এ যাবে না। ইরাকে এবং আফগানিস্তানে বুশ প্রশাসন যে ন্যাশন বিল্ডিং এ গিয়েছিল সেটি ব্যর্থ হয়েছে, সুতরাং ইরানে আমেরিকা ন্যাশন বিল্ডিং এ যাবে না। দেখেন তাদের কথাবার্তাগুলো কিন্তু এক এক সময় এক এক রকম। আবার ট্রাম্প চাচ্ছে যে ভেনিজুয়েলায় যেহেতু তার জয় হয়েছে, কিউবায়ও কিন্তু তার কুনজর পড়েছে। ভেনিজুয়েলা থেকে কিউবায় তেল যেত, এখন কিউবার উপরে তেল সরবরাহটা খুব কঠোরভাবে নিয়ন্ত্রণ করছে এবং ট্রাম্প বিশ্বাস করে যে তেলের অভাবে কিউবার সরকারেরও পতন হবে। এখন বাকি থাকে ইরান। ইরান যদি পড়ে যায় তাহলে তার তিনটা যুদ্ধে জয় হবে। আবার এদিকে হরমুজ প্রণালীর দখল নেওয়ারও চিন্তা করছে। এই সব মিলিয়ে সর্বশেষ ট্রাম্পের অবস্থান হলো যে আমি এর আগে বলেছিলাম যে ইরান এই সংঘাতের তিনটা পরিণতি হতে পারে। একটা হলো যে কূটনৈতিক সমঝোতার মাধ্যমে একটা এই সংঘাত বন্ধ করা, দ্বিতীয় হলো যে বর্তমান বাস্তবতায় মধ্যপ্রাচ্য আমেরিকার উপর নির্ভরতা কমিয়ে নতুন মিত্র খুঁজে নেয়, এবং তিন নম্বর যেটা আমরা কেউ চাই না যে এই সংঘাত, এই যুদ্ধ দীর্ঘকাল ধরে চলা। তো এখন সেই প্রথম সম্ভাবনা নিয়েই এখন আলাপ হচ্ছে যে যুদ্ধ বিরতি, যে কূটনৈতিক তৎপরতা, কিছু মধ্যপ্রাচ্যের দেশ যেমন ওমান চাইছে, মিশর চাইছে, এরা চাইছে যে মধ্যস্থতা, তুরস্ক চাইছে মধ্যস্থতা করতে। কিন্তু ইরানের পক্ষ থেকে হলো ইরান সবাইকে ট্রাস্ট করতে পারছে না। ইরান ভারতকে ট্রাস্ট করতে চায়। ইরানের ফরেন মিনিস্টার যিনি, তিনি ভারতের সাথে কথা বলবেন। এদিকে পুতিনের সাথে ট্রাম্পের কথা হয়েছে, দীর্ঘ ফোন আলাপ হয়েছে। সো আলটিমেটলি এখন যেটা দাঁড়াচ্ছে, যদি যুদ্ধবিরতি হয় বা যদি একটি সফল কূটনৈতিক আলোচনার আয়োজন করা হয়, সেখানে ভূমিকা রাখবে মূলত ভারতের মোদি এবং রাশিয়ার পুতিন। অর্থাৎ এখন এই যুদ্ধের ভাগ্য নির্ধারণের অনেক কিছুই নির্ভর করছে যে ভারত এবং রাশিয়া কিভাবে মধ্যস্থতা করতে পারবে। এবং ট্রাম্প এই মুহূর্তে যেটা মনে হচ্ছে যে আর যুদ্ধটা টানতে চাচ্ছে না, কারণ আমেরিকার ভিতরেও কিন্তু যুদ্ধবিরোধী একটা মনোভাব দানা বেঁধে উঠেছে এবং সারা বিশ্বে এই সংঘাতের, এই যুদ্ধের অনেক নেতিবাচক প্রভাব পড়েছে। বিশেষ করে তেলের দাম কিন্তু চড়া। আমি গত সপ্তাহে $1.70 দিয়ে 1 লিটার ডিজেল কিনেছি, সেইটা এখন 80 সেন্ট বেড়ে গেছে। মানে আজকে দেখলাম যে $2.49 সামথিং লাইক দ্যাট। তো প্রায় 70-80 সেন্ট 1 লিটারেই বেড়েছে এক সপ্তাহের ব্যবধানে বলা যায়। এর সাথে যখনই তেলের দাম বাড়ে তখন পরিবহন খরচ বাড়ে, দ্রব্যমূল্যের দাম বাড়ে, মূল্যস্ফীতি বাড়ে, এবং এইটার ইম্প্যাক্ট যে পড়ছে বাংলাদেশে। বাংলাদেশের তো মানে এমনি ডক্টর ইউনূস অর্থনীতিটাকে একদম ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে, এবং তার মধ্যে শুরু হয়েছে যুদ্ধ এবং বিএনপির বিভিন্ন মিসম্যানেজমেন্ট আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি। তাদের মন্ত্রীদের অদক্ষতা, মন্ত্রীদের অতি কথন, সব মিলিয়ে এই যুদ্ধে বাংলাদেশও অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। এদিকে সৌদি আরব, তার হজের মৌসুম চলে আসতেছে, তাদের $10 বিলিয়ন মানে 1000 কোটি ডলারের এইটা হলো তাদের বিজনেস, এই হজ। কিন্তু গতকালই রিয়াদে এক ডাক্তারের সাথে যোগাযোগ করলাম, কথা হলো, বলে যে ভাই আছি ভালো, কিন্তু এই আশেপাশে ড্রোন পড়তেছে, ক্ষেপণাস্ত্র পড়তেছে। তো এই অবস্থা চলতে থাকলে এই বছর সৌদি আরবের হজ কিন্তু নিয়ে একটা ঝামেলা তৈরি হতে পারে। তো সব মিলিয়ে ট্রাম্প এখন চাইছে যে এই যুদ্ধের একটা ইতি টানতে, এবং এই ইতি টানার সবচেয়ে ভালো উপায় হলো যে কূটনৈতিক সমঝোতার মাধ্যমে এগিয়ে যাওয়া। কিন্তু ইরান কি শর্তে এই যুদ্ধবিরতিতে যাবে তা এখনই বোঝা যাচ্ছে না, কারণ ইরান লড়ছে হারানোর কিছু নেই, এরকম একটা অবস্থান থেকে।
অবৈধ ইউনূস সরকারের উপদেষ্টাদের দুর্নীতি নিয়ে যেভাবে খবর বেরোচ্ছে তাতে মনে হচ্ছে দুর্নীতি দমন কমিশনকে আগামী বছর খানেক ব্যস্ত থাকতে হবে শুধু ইউনূসের উপদেষ্টাদের দুর্নীতি তদন্ত করতে, মামলা করতে। কিন্তু তা তো হচ্ছে না, কারণ ইউনূস সরকারের এক্সটেনশন হিসাবে বসানো হয়েছে তারেক রহমানের সরকারকে। ইউনূসের সেকেন্ড ম্যান রওজার খলিলকে তারেক রহমান পররাষ্ট্রমন্ত্রী করেছেন। বাকিদের এক একজনের ব্যাংক হিসাব তলবের নামে আপাতভাবে জনগণকে বুঝ দেওয়া হচ্ছে যে তারেক রহমানের সরকার বিগত ইউনূস সরকারের দুর্নীতিবাদ উপদেষ্টাদের ব্যাংক হিসাবে কোনো অনিয়ম আছে কিনা সেটি দেখার চেষ্টা করছে। আর সঙ্গে সঙ্গে উপদেষ্টারা তাদের বউদের সহ ব্যাংক হিসাব জনসম্মুখে প্রকাশ করছেন যেখানে 10,000 টাকাও নেই, অথচ তাদের এক একজনের বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকার অনিয়মের খবর জমা পড়ছে দুর্নীতি দমন কমিশনে। ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে তারা টাকা নিয়ে গেছে। অথচ এই কিছুদিন আগেও এক একজন উপদেষ্টা ওয়েস্টিন ছাড়া হাঁস খেতেন না, বিজনেস ক্লাস ছাড়া ভ্রমণ করতেন না। আপনাদেরকে কথা দিয়েছিলাম যে এক একজন উপদেষ্টার আমলনামা হাজির করব আপনাদের সামনে। আজকে নিয়ে এসেছি বাংলার তারকা বুস্কি খ্যাত মোস্তফা সরোয়ার বুস্কি ফারুককে, মানে মোস্তফা সরোয়ার ফারুকীকে। তার দুর্নীতির কিচ্ছা আসলে বিস্তর, কোনটা রেখে কোনটা যে বলি, তবে সেখান থেকে নির্বাচিত সামান্য খুব অল্প অংশ আপনাদের আজকে শোনাবো। শুরু করি ফারুকীকে দেওয়া মন্ত্রণালয়টি দিয়েই। অন্তর্বর্তী সরকারের আমলে অর্থের সংকট সত্ত্বেও সরকার ব্যয় সাশ্রয়ের নীতি গ্রহণ করেছিল বলে দাবি করেছিল ইউনূস সরকার। কারণ বলেছিল সব চুরি করে নিয়ে গেছে হাসিনা সরকার, কোনো টাকা নাই, সুতরাং খরচ করা যাবে না। কিন্তু সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় প্রমাণ করছে যে ব্যয় বাড়ানোই ছিল আসলে ব্যয় সংকোচন নীতি ইউনূস সরকারের। অর্থ মন্ত্রণালয়ের পরিসংখ্যান দেখলে স্পষ্ট হয় 2024-25 অর্থ বছরে সংস্কৃতি মন্ত্রণালয়ের পরিচালন ব্যয় অতীতের যে কোনো সময়ের তুলনায় বেশি ছিল। 2024-25 অর্থ বছরে এটি ছিল 410 কোটি টাকা, 2023-24 ছিল 393 কোটি টাকা, 2022-23 337 কোটি টাকা। কিন্তু 2025-26 অর্থ বছরে যখন ফারুকীর শনৈ শনৈ ক্ষমতার দাপট, তখন মোট ব্যয় ধরা হয়েছিল 824 কোটি টাকা, যার মধ্যে পরিচালনায় 487 কোটি এবং প্রথম প্রান্তিকে মানে জুলাই সেপ্টেম্বরে মোট 104 কোটির মধ্যে 90.5 কোটি পরিচালনায় খরচ। এই বৃদ্ধির মুখে অন্য মন্ত্রণালয়গুলো সাশ্রয় করেছে, যেমন বাণিজ্য মন্ত্রণালয় 220 কোটি থেকে 183 কোটিতে নামিয়েছে, পরিবেশ মন্ত্রণালয় 711 থেকে 676 কোটিতে নামিয়েছিল। আর ফারুকী নিজে কি বলেছেন? ফারুকী নিজে বলেছেন মন্ত্রণালয় মৃতপ্রায় ছিল, তিনি জাগিয়ে তুলেছেন। নববর্ষ, ঈদ, পূজা, বুদ্ধ পূর্ণিমা, লালন শাহের তিরোধান দিবস, বেসরকারি সঙ্গীত স্কুলে প্রণোদনা, নদীপথে সুরভ্রমণ, জুলাই স্মৃতি জাদুঘর, আন্তর্জাতিক ফেস্টিভ্যাল সহ অনেক উদ্যোগ নিয়ে। বাস্তবে কি হয়েছে জানেন তো? বিগত 18 মাসে দেশের সাংস্কৃতিক কর্মকাণ্ড মরে গেছে, গানের অনুষ্ঠান বন্ধ হয়ে গেছে, বাউলদের উপর হামলা মামলা হয়েছে, সংস্কৃতি ব্যাপ্ত হয়েছে, মাজার মন্দির ভাঙা হয়েছে, শিল্পী লেখক সাংবাদিকদের ধরে ধরে জেলে ভরা হয়েছে, ফারুকীকে প্রশ্ন করার দায়ে চাকরি গেছে সাংবাদিকদের। এই ব্যয় বৃদ্ধি আসলে স্পষ্টতই দুর্নীতির ইঙ্গিত দেয়, যা ফারুকীর জুলাই কেন্দ্রিক কর্মকাণ্ডের আড়ালে লুকিয়ে আছে। ফারুকীর এই বহুমুখী সংস্কৃতির বেসাতি বা ব্যবসা দেশের মিডিয়া কিংবা সোশ্যাল মিডিয়ায় খুবই পরিচিত। তার স্ত্রী নুসরাত ইমরোজ তিশা মুজিব বায়োপিকে শেখ ফজিলাতুন্নেসা মুজিবের চরিত্রে অভিনয় করে আওয়ামী গুণগান গেয়েছেন, যা সমালোচিত জুলাই সন্ত্রাসের পরে। অন্তর্বর্তী সরকার বিদায় নেওয়ার পর বিএনপির তারেক রহমানের দৃষ্টি আকর্ষণে ফেসবুকে প্রশংসা শুরু করেন ফারুকী। জুলাই সন্ত্রাসের মাধ্যমে শেখ হাসিনার পতনের পর যেমন হঠাৎ করে অস্ট্রেলিয়া থেকে উদয় হয়ে ফারুকী বললেন যে 2013 থেকে আমেরিকান ক্লাবে বসে বসে জুনায়েদ সাকির সঙ্গে মদ্যপান করতে করতে আওয়ামী লীগ সরকারের পতনের প্ল্যান করেছেন তিনি। কিন্তু তিনি আওয়ামী লীগের মন্ত্রীদের এমন কোনো আয়োজন নেই যেখানে উপস্থিত থাকতেন না, সবখানে তিনি সস্ত্রীক গিয়ে চাঁদ মুক্তি দেখিয়ে আসতেন। ঘোর আওয়ামী আমলে 2019-এ আয়েশা টেলিফিল্মে জিয়াউর রহমানের আমলের সংগঠিত সেনা গুম দেখিয়ে তিনি আওয়ামী লীগকে বলতে চেয়েছেন যে দেখুন
আমি কি বের করে এনেছি, জেনারেল জিয়াউর রহমানকে তো শেষ করে দিলাম। আর জুলাই সন্ত্রাসের কালে তো তিনি বঙ্গবন্ধু, শেখ হাসিনা আর আওয়ামী লীগকে রাত দিন গালাগাল দেওয়া ছাড়া আর কোনো কিছু করেছেন বলে প্রমাণ পাওয়া যায় না। হ্যাঁ, তিনি জুলাই সন্ত্রাসের নামে ব্যাপক দুর্নীতি এবং অর্থ তছরূপ করেছেন বলে প্রমাণ পাওয়া যায়, সে কথায় আসছি পরে। নির্বাচনের পরপরই তিনি নেমে যান তারেক রহমান বন্দনায়। ওদিকে যখনই কেউ তার আয়শা টেলিফিল্মের জিয়াউর রহমানের ভয়ঙ্কর বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে কথা বলেন, তখনই তিনি একটু চুপ হয়ে যান। তিনি মোহন রায়হানকে বাংলা একাডেমি পুরস্কারের জন্য মনোনীত করে ধরা খান, কারণ তিনি বুঝতে পারেননি যে মোহন রায়হান জেনারেল জিয়ার হাতে কারাগারে খুন হওয়া কর্নেল তাহেরকে নিবেদন করে কবিতা লিখেছিলেন। পরে সে পুরস্কার একবার বাতিল করে আবারও দেওয়া হয়, যদিও সর্বশেষ সে পুরস্কার কবি মোহন রায়হান গ্রহণ করেছেন কি করেননি সেটা নিয়ে কোনো তথ্য আমরা জানি না। বোঝাই যায় জামায়াতের বুদ্ধিতে এই কর্নেল তাহেরের বিতর্ককে আবার উস্কে দেন ফারুকী। 21 পদক দেন এমন এক নৃত্যশিল্পীকে যার বয়স 21 হয়েছে কিনা সন্দেহ। দুঃখিত, সত্যিকারের বয়স নয়, নৃত্যাঙ্গনে প্রবেশের বয়স, মানে নৃত্যের অভিজ্ঞতার বয়স 21 হয়নি। ফারুকীর বিরুদ্ধে সরাসরি দুর্নীতির অভিযোগ উঠেছে অস্তিত্বহীন নাম সর্বস্ব থিয়েটারের নামে অনুদান দেওয়া নিয়ে। 2024-25 চারুশিল্প থিয়েটার খাতে 300+ প্রতিষ্ঠানে 2,22,00,000 টাকা বিতরণ করা হয়েছে। ঢাকায় 17টিতে টাকা দেওয়া হয়, যার 7টির সত্যতা যাচাইয়ে মিরপুরের শিখা নাট্যগোষ্ঠী বা স্বর্ণধ্বনি এরকম নাম সেনপাড়ায় যাদের অবস্থান বলে বলা হয়েছিল, সেখানে কোনো অস্তিত্ব তাদের খুঁজে পাওয়া যায়নি। স্থানীয়রা জানেই না যে সেখানে এমন কোনো প্রতিষ্ঠান আছে। এগুলো নিশ্চিতভাবেই জাল প্রতিষ্ঠান এবং এদের জন্য বরাদ্দ করা সব টাকাই গিয়েছে ফারুকীর পকেটে। ফারুকীর হাত দিয়ে সবচেয়ে বড় জালিয়াতি ঘটেছে জুলাই জাদুঘর করা নিয়ে। যদিও জুলাই নিয়ে যে যেভাবে পেরেছে ব্যবসা করেছে, সবচেয়ে বড় ব্যবসা করেছে ডক্টর মোহাম্মদ ইউনূস আর তার উপদেষ্টারা। কথায় কথায় জুলাইকে বেচতে 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 এমন জায়গায় নিয়ে গেছে যে জুলাই এখন একটা গালি। সেই গালিটা কি ওরা নিজেরাই দেয়, আমি বলবো না। যে হাজার হাজার কোটির তহবিল জুলাইয়ের নাম করে গঠন করা হয়েছিল, সব টাকাই 9-6 হয়ে গেছে। কিন্তু ফারুকী সেখান থেকে ভাগ না পেয়ে দেশের জনগণের টাকা মেরে দিয়েছে। টাইমস অফ বাংলাদেশের তদন্তে দেখা গেছে যে ফারুকী নিজেকে এই জুলাই জাদুঘরের চেয়ারম্যান বানিয়েছেন, যা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের ইফতেখারুজ্জামান কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বলেছেন। আগে জাতীয় জাদুঘর বা ন্যাশনাল মিউজিয়ামের শাখা হিসাবে পরিকল্পনা ছিল, ফারুকী এটাকে স্বাধীন প্রতিষ্ঠান বানিয়েছেন। 13ই নভেম্বর 2025 অর্ডিন্যান্স জারি করে এই জুলাই জাদুঘরের জন্য 96 কোটি টাকা প্রকল্প ব্যয় অনুমোদন করানো হয়। 3রা ফেব্রুয়ারি গেজেটে নিজেকে চেয়ারম্যান ঘোষণা করা হয় নির্বাচনের মাত্র 8 দিন আগে। নিয়োগের নিয়মে প্রথমে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন মিনিস্ট্রির মাধ্যমে করানোর কথা থাকলেও ফারুকী তা প্রত্যাখ্যান করে আসিফ নজরুলের আইন মন্ত্রণালয়ের অধীনে তা নতুন করে শিথিল করে নেন, যাতে নিজে যোগ্যতা পান। যদিও তার নাকি যোগ্যতা বলতে নাখালপাড়া স্কুল থেকে মেট্রিক, সত্য মিথ্যা জানি না। যে নিয়োগের জন্য 21 দিন বরাদ্দ থাকার কথা নিয়ম মেনে হলে মানে থাকার কথা ছিল, সেই নিয়োগ মাত্র 7 দিনের ডেডলাইন মেনে করা হয়েছে। কতজনকে জাদুঘরে নিয়োগ দেওয়া হয়েছে, যেখান থেকে কত বাণিজ্য হয়েছে আল্লাহ মালুম। সবচেয়ে বড় কথা হচ্ছে এই জুলাই জাদুঘর তৈরিতে কোনো দরপত্র হয়নি। ফারুকীর পছন্দের প্রতিষ্ঠানকে জাস্ট কাজটা দিয়ে দেওয়া হয়েছে, কোনো যাচাই বাছাই হয়নি অর্থনৈতিক বা নির্মাণ প্রস্তাবের। বুঝুন এবার যে 96 কোটি টাকা কিভাবে ফারুকী একা জাস্ট হাফিস করে দিয়েছেন। চাকরি দেওয়া হয়েছে কেবল মৌখিক পরীক্ষার ভিত্তিতে, লিখিত বাদ। তা আসলে ফারুকীর দুর্নীতি শুধু নয়, ফারুকীর বিরুদ্ধে ফৌজদারি মামলাও করার প্রমাণ হিসেবে আদালতে আপনি এগুলো উল্লেখ করতে পারবেন। আর লিখিত পরীক্ষায় ফারুকীর পাশ করার কোনো কথা নয়, মানে ফারুকী যদি পরীক্ষা দিত, এই জন্য যেহেতু নিজে পারবে না, ঠিকই কাজ করেছে, সে মৌখিক পরীক্ষা নিয়েছে এবং প্রশ্ন করেছে জুলাই হত্যাকাণ্ডের মানে ঘটনা নিয়ে, মানে কে হত্যা করেছে, শেখ হাসিনা হত্যা করেছে, কারা হত্যা করেছে, আওয়ামী লীগ হত্যা করেছে, এগুলোই ছিল প্রশ্ন। ফারুকীর এসব দুর্নীতি নিয়ে বিস্তারিত যদি বলি তাহলে 1 ঘন্টারও বড় ভিডিও বানানো সম্ভব, আপনাদের নিশ্চয়ই সে ধৈর্য থাকবে না।
তাই এখানেই শেষ করি। সাবেক প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে দায়িত্ব পালন করা সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে শত শত দুর্নীতির অভিযোগ জমা পড়েছে দুর্নীতি দমন কমিশনের কার্যালয়ে। দায়িত্ব ছাড়ার এক সপ্তাহের মধ্যেই এসব লিখিত অভিযোগ জমা পড়ে। দুদকের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, অভিযোগের সংখ্যা অস্বাভাবিক হারে বাড়ছে। অধিকাংশ অভিযোগই নাম পরিচয়হীন হলেও কিছু অভিযোগকারী নিজেদের পরিচয় উল্লেখ করে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ সংযুক্ত করছেন। দুদক সূত্র জানাচ্ছে, অন্যান্য অভিযোগের মতোই এগুলো প্রাথমিক যাচাই বাছাইয়ের মাধ্যমে দেখা হবে। যদিও এখন দুদকের কমিশনারও নেই, দুদকের মানে কেউই আসলে নেই। দুদক প্রধান পদত্যাগ করেছেন। যেসব অভিযোগে আমলযোগ্য তথ্য পাওয়া যাবে সেগুলো অনুসন্ধানের আওতায় আনা হবে বলে দুদক বলেছে। এসব বিষয়ে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর মোহাম্মদ ইফতেখারুজ্জামান বলেছেন, কেউ নাকি আইনের ঊর্ধ্বে নন। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেলে নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত এবং প্রয়োজন হলে দৃষ্টান্তমূলক জবাবদিহিতা নিশ্চিত করতে হবে বলে তিনি বলেছেন। একই সঙ্গে ইফতেখারুজ্জামান সতর্ক করেছেন যে যাতে অভিযোগের নামে কাউকে হয়রানি করা না হয়। যেসব অভিযোগ আমলযোগ্য নয় সেগুলোর ক্ষেত্রে দুদককে যুক্তিসঙ্গত ব্যাখ্যা দিতে হবে। তবে ফারুকীর এই জুলাই জালিয়াতি, ব্যয় বৃদ্ধি, অসততা এবং তার সংস্কৃতির নিয়ে ব্যবসা, জাল অনুদান, মিউজিয়াম কনফ্লিক্ট, ইউনূস সরকারের উপদেষ্টাদের দুর্নীতির সামান্য নমুনা। আর মানে এর চেয়ে বড় বড় ঘটনা ঘটেছে। তারেক সরকার এগুলো ঢেকে রাখছে বা ঢেকে রাখতে বাধ্য হচ্ছে, কারণ এই ডিলেই তারেককে ক্ষমতায় বসানো হয়েছে যে তারেক রহমান ইউনূস সরকারকে যেতে দেবে কোনো কিছু মানে জবাবদিহিতা ছাড়া, ইনডেমনিটি দিয়ে দিবে। কিন্তু জনগণ জানে এই উপদেষ্টাদের আমলনামা একদিন না একদিন ফাঁস হবে। ফারুকীকে জনগণ ইতিমধ্যেই ফাচুকি হিসাবে ডাকতে শুরু করেছে।